পরীক্ষায় প্রিপারেশন ঠিকঠাক হচ্ছে না, নাকি বাড়ির আর্থিক অবস্থা খারাপ বলে মন খারাপ, নাকি গার্লফ্রেন্ড ছেড়ে চলে গেছে, এই নাকি অন্য কোনো কারণ? এই যে কারণগুলো বললাম এর মধ্যে কোনো কি কারণের জন্য তোর মনে হচ্ছে যে তোর জীবনটা একদম ব্যর্থ, তোর মানে তোর লাকটা হঠাৎ করে খুবই খারাপ? যদি এই কথাগুলো তোর মনে হয়ে থাকে, এরপর থেকে আর মনে হবে না। কারণ তুই জানবি তুই সেই 30 কোটির মধ্যে লাকি ড্র টাইপের এমন একজন ব্যক্তি যে 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 আজকে এই পৃথিবীতে আছিস, আজকে আমার এই ভিডিওটা দেখছিস, শুধুমাত্র তুই এতটাই লাকি ছিলি যে 30 কোটির মধ্যে একজন বলে তুই লাকি ছিলি। ইয়েস, আজকে আমরা পড়বো মানব জনন। হঠাৎ এই কথাটা কেন বললাম এক্ষুনি তুই বুঝতে পারবি। আর তাছাড়া আমরা শুরু করতে চলেছি, যেমনটা বলেছিলাম, একদম নতুন একটা লেটেস্ট একটা সিরিজ, যেটাকে আমরা মোটামুটি আমি 20 মিনিটের মধ্যে এক একটা চ্যাপ্টার তোর হচ্ছে যে টোটাল পরীক্ষা একদম শেষ মুহূর্তে রিভিশনের জন্য কোন কোন জায়গাগুলো দেখে যাবি সেগুলো একবার করে রিভাইজ করিয়ে দেবো। তো চল লেটস স্টার্ট। প্রথম কথা হচ্ছে এই যে মানব জনন ক্লাস 12 সেম 3, এখানে চ্যাপ্টারটাকে আমরা এরকম ভাবে ভাগ করতে পারি: মানব জননের সাধারণ ধারণা, পুংজ স্ত্রী জননতন্ত্র, গ্যামেটোজেনেসিস, রজস্চক্র, নিষেক ও ভ্রূণের বিকাশ। দেখ, এবার এইখানটা আমরা মেনলি আমরা জানি যে মানুষ হচ্ছে একটা যৌন জননকারী এবং জরায়ুজ প্রাণী, এবং আমাদের যে জনন যে হয় মানে ছেলে এবং মেয়েদের যে টোটাল যে জনন প্রক্রিয়া, সেখানে বেশ কয়েকগুলো ধাপ থাকে। তার মধ্যে ধর গ্যামেটোজেনেসিস থাকে, যেখানে জননকোষ তৈরি হয়, ইনসেমিনেশন হয় মানে স্ত্রী জননতন্ত্রে, মেয়েদের জননতন্ত্রে ছেলের শুক্রাণুটা যাবে, ঠিক আছে। তারপরে কি হবে? তারপরের ধাপে নিষেক ও জাইগোট গঠন হয় প্রধানত, এবং লাস্ট ধাপে রোপণ ও গর্ভাবস্থা হয়, অর্থাৎ এখানে তোর ব্লাস্টোসিস গঠন হয় এবং প্রসব হয়। এই প্রসঙ্গে বলে রাখি, মোটামুটি এক একটা চ্যাপ্টার আমি 20 মিনিটের মধ্যে শেষ করার চেষ্টা করব। তবে এর পাশাপাশি আমাদের কিন্তু অ্যাপেও ডিটেলসে ক্লাস চলছে, সেই ক্লাসগুলো তোরা ফলো করতে পারিস, আমাদের বায়ো ইউজার দেবাংশু অ্যাপে ক্লাস চলছে। এরপর চলে আসবো, দেখ যেটা সেটা হচ্ছে যে এই যে ছেলে এবং মেয়েদের মধ্যে মেন কি পার্থক্য। দেখ, একটা ছেলের মোটামুটি বা একটা মেয়ের মোটামুটি যখন 10 থেকে 12 বছর মতো বয়স হয়, তখন থেকে তার এই স্পারমাটোজেনেসিস বা উজেনেসিসটা মানে তৈরি হতে শুরু করে, বা এই পদ্ধতিগুলি শুরু হয় বয়ঃসন্ধিকালের পর থেকে শুরু হয়, এবং বার্ধক্যকাল বা বৃদ্ধ বয়স পর্যন্ত থাকে। ছেলেদের ক্ষেত্রে মোটামুটি সেটা অ্যাপ্রক্স 55 বছর পর্যন্ত, মেয়েদের ক্ষেত্রে মোটামুটি 45 বছর পর্যন্ত, খুব বেশি হলে 50 বছর পর্যন্ত হয়, এবং তারপর ডিম্বাণু উৎপাদন প্রক্রিয়া বন্ধ হয়ে যায়। ছেলেদের ক্ষেত্রে শুক্রাণু উৎপাদন প্রক্রিয়া বন্ধ হয়ে যায়। মেয়েদের ক্ষেত্রে যখন প্রথম তোর হচ্ছে যে যেটাকে পিরিয়ড বলা হয়, যে প্রথম ডিম্বাণু উৎপাদন প্রক্রিয়া প্রপারলি শুরু হয়, সেটাকে আমরা বলবো মেনার্কি, এবং যখন শেষ হয় তাকে বলবো মেনোপজ। ওকে, এবার দেখ, এটা হচ্ছে যে আমি যদি তোকে বলি যে এই হচ্ছে মোটামুটি একটা স্ত্রী মেয়েদের জননতন্ত্র, আর এটা হচ্ছে ছেলেদের জননতন্ত্র। এবার আমি তোদেরকে পড়িয়েছিলাম, যারা আমার অ্যাপে ক্লাস করছিস, এগুলো একদম অত্যন্ত ডিটেলসে অনেকক্ষণ ধরে পড়িয়েছিলাম। আমি জাস্ট এখানে একটু রিভাইজ করে দিচ্ছি 20 মিনিটের মধ্যে। তোরা জানিস যে এখানে একটা প্রোস্টেট গ্রন্থি থাকে, প্রোস্টেট গ্রন্থির পাশে দুদিকে দুটো সেমিনাল ভেসিকেল থাকে, প্রোস্টেট গ্রন্থির আরো পাশে দুদিকে দুটো হচ্ছে খুব ছোট্ট গ্রন্থি থাকে, যাদেরকে আমরা কাউপারের গ্রন্থি বা বাল্বো ইউরেথ্রাল গ্রন্থি বলি। আর এইটা যেটা দেখছিস, এটা হচ্ছে এটা একটা ভাঁজ ডিফারেন্স, আর এটা একটা ভাঁজ ডিফারেন্স, এটা একটা শুক্রাশয়, এটা একটা শুক্রাশয়। শুক্রাশয় থেকে শুক্রাণুগুলো তৈরি হয়ে এই পথে তোর হচ্ছে যে সেটা হচ্ছে যে তোর মূত্র জনন নালীর মাধ্যমে বাইরে দিয়ে বেরিয়ে যায়, এবং এই বেরোনোর পথে তোর হচ্ছে যাদের নামগুলো বললাম, প্রোস্টেট গ্রন্থি বা হচ্ছে সেমিনাল ভেসিকেল বা হচ্ছে বাল্বো ইউরেথ্রাল গ্রন্থি, এদের ক্ষরণগুলো এখানে মিশ্রিত হয়ে যায়। এই ক্ষরণগুলো এখানে মিশ্রিত হয়ে যায়। সেম ভাবে আমি যদি মেয়েদের ক্ষেত্রে বলি, মেয়েদের ক্ষেত্রে এই ছবিটা, এবং মেয়েদের ক্ষেত্রে দুদিকে দুটো ডিম্বাশয় থাকে, এবং মাঝে দেখ জরায়ু থাকে, এবং এইখান থেকে এই অংশটা যোনি হয়। যোনির অংশটার ভেতরে যোনির পর থাকে সার্ভিক্স, তারপর থাকে জরায়ু, এবং দুদিকে দুটো ডিম্বাশয় থাকে। এই অংশগুলোরও বেশ কিছু নাম আছে, আমি পরে আসছি। এরপর আমরা যেখানটা চলে যাব, যে কয়েকটা কথা না বললেই না, এখান থেকে একটা এমসিকিউ পড়ে যে ছেলেদের দেহের যে মানে মেন যে পার্থক্যটা, ছেলেদের দেহের যে স্ক্রোটামটা থাকে, স্ক্রোটাম থলির মধ্যে তো শুক্রাশয় দুটো থাকে। একটা সাধারণ ছেলে, একটা স্বাভাবিক ছেলের স্ক্রোটামটা কিন্তু তার দেহের বাইরে থাকে, এবং কেন কি না, এটা একটা ন্যাচারাল একটা ফ্রিজ হিসেবে যেন কাজ করে। 2 থেকে মানে দেহের অভ্যন্তরীণ যে আমাদের যে তাপমাত্রাটা থাকে, তার থেকে এই তাপমাত্রাটা মোটামুটি 2 থেকে 2.5 ডিগ্রি সেন্টিগ্রেড তোর হচ্ছে কম থাকে। এবং শুক্রাশয়ের মধ্যে প্রচুর সেমিনিফেরাস নালিকা থাকে, সার্টোলি কোষ থাকে, লেডিক কোষ থাকে, দেখতেই পাচ্ছিস। লেডিক কোষ মেনলি হচ্ছে তোর অ্যান্ড্রোজেনটা তৈরি করে, টেস্টোস্টেরনটা ক্ষরণ করে আর কি। আর সার্টোলি কোষ হচ্ছে জার্ম কোষকে পুষ্টি সরবরাহ করে। এরপর যেখানটা চলে আসবে, যেটা বলছিলাম এই ছেলেদের ক্ষেত্রে, আমি তো আগের স্লাইডটাই যেটা বললাম যে এই হচ্ছে তার ছবিগুলো একবার দেখতে পাচ্ছিস তুই, এখানে অংশগুলোর একবার নামকরণ করা আছে, একবার তুই দেখে নিতে পারিস। এরপর চলে আসবো, আচ্ছা এই প্রসঙ্গে বলে রাখি, এই যে টোটাল এই স্লাইডগুলো তোদের পরীক্ষার মুহূর্তে একবার চোখ বুলিয়ে যেতে হয়তো অনেকটাই হেল্প করতে পারে। এগুলো সম্পূর্ণ আমি তোদেরকে ফ্রিতে দিয়ে দেওয়ার ব্যবস্থা করব।
কিভাবে পাবি ভিডিওর পরের দিকে বলছি। আচ্ছা, এবার এইটা হচ্ছে যাক আমি অলরেডি বলে দিয়েছি, এবং এটা হচ্ছে যে মানে ফ্রন্ট ভিউয়ে যেরকম দেখছিস, তাহলে এইরকম শুক্রাশয়, মূত্রনালী বা ইউরেথ্রাল নালী, বাল্ব ইউরেথ্রাল নালী একটু আগে যেগুলো বললাম। এবার প্রশ্নটা হচ্ছে যে শুক্রাশয়, এখান থেকে একটা প্রচুর খুব সুন্দর একটা এমসিকিউ দেয় যে শুক্রাশয়টা মানে শুক্রাশয় থেকে যে শুক্রাণুটা তৈরি হলো সেটা কোন কোন পথে যায়, এটা ছেলেমেয়েরা খুব ভুলিয়ে যায়। এক্ষেত্রে আমার একটা নিজস্ব একটা বলতে পারিস যে আমি বলতে পারি একটা ট্রিক্স তুই ফলো করতে পারিস, যেটা হচ্ছে স্টিভ কথাটা তুই মনে রাখতে পারিস। স্টিভ, STEEVE, ঠিক আছে। S ফর সেমিনিফেরাস নালিকা, T ফর রেটি টেস্টিস, RET থেকে রেটি টেস্টিস বা টেস্টিসের টি, এরকম ভাবে মনে রাখবি। তারপর হচ্ছে যে তারপর এইটা কি, এই যে এখানে একটা দেখ দুটো আছে, ঠিক আছে, এখানে একটা দুটো একটা মানে সোনা তোর হচ্ছে যে সেমিনিফেরাস টিউবিউলস, তারপর হচ্ছে যে রেটি টেস্টিস, তারপর হচ্ছে যে ভাস ডিফারেন্স, ঠিক আছে। তারপর হচ্ছে যে এপিডিডাইমিস, ভাস ডিফারেন্সের এপিডিডাইমিসের ঠিক আছে। ভি ফর হচ্ছে যে তোর হচ্ছে যে শুক্রাণু কিভাবে গতিপথ দিয়ে যায়, এটাকে তুই স্টিভ দিয়ে মনে রাখতে পারিস, স্টিভ শব্দটা দিয়ে মনে রাখতে পারিস। কিভাবে মনে রাখবি দেখ, S ফর হচ্ছে সেমিনিফেরাস নালিকা বা সেমিনিফেরাস টিউবিউলস, T ফর হচ্ছে রেটি টেস্টিস, E ফর ভাসা ইফারেন্সিয়ার প্রথম ইটা, তারপরে ইটা হচ্ছে তোর এপিডিডাইমিস, ঠিক আছে। তার পরেই আছে দেখ ভি ফর ভাস ডিফারেন্স, আর ই ফর ইজাকুলেটারি নালী দিয়ে পেনিস দিয়ে তারপর হচ্ছে যে বেরিয়ে যাবে। এইভাবে তুই মনে রাখতে পারিস, স্টিভ বলে তুই মনে রাখতে পারিস। এটা কিন্তু প্রচুর এমসিকিউ আসার কিন্তু চান্স বেশি, বলেই দিলাম তোকে। এরপর চলে আসবো যে স্ত্রী জননতন্ত্রের যে মেন গঠনটা দেখ, একটু আগে সেই তখন যে ছবিটা আমি দেখালাম, যে এই অংশটার নাম হচ্ছে দেখ ফান্ডাস, এই অংশ, তার পরের অংশটার নাম হচ্ছে ইসথমাস, তারপর দেখ ফান্ডাস, এটা যদি তোর মনে রাখার সুবিধা হয়, ফান্ডাসের শেষে যন্তস্ব আছে, ইসথমাস তার শেষেও যন্তস্ব আছে, এই দুটো পাশাপাশি আছে, ফান্ডাস আর ইসথমাস পাশাপাশি আছে। তারপরে আছে দেখ অ্যাম্পুলাতে ল আছে, আর তোর হচ্ছে যে ইনফান্ডিবুলামেও ল আছে। তারপর দেখ পরপর দুটো ল মানে অ্যাম্পুলার ল আর ইনফান্ডিবুলামের ল, আর লাস্টে হচ্ছে ফিমরি। এইভাবে তুই মনে রাখতে পারিস যাতে তোর এগুলো না গুলিয়ে যায়, ঠিক আছে। তোকে আমি দেখালাম যে ডিম্বনালী, এটা 10 থেকে 12 সেন্টিমিটার পর্যন্ত লম্বা, জরায়ুর 3টে স্তর হচ্ছে পেরিমেট্রিয়াম, এন্ডোমেট্রিয়াম, মায়োমেট্রিয়াম, দেখতেই পাচ্ছিস। ওকে, এরপর আমরা যেখানটা চলে যাবো ওই ছবিটাই একটু এখানে ভালো করে দেখানো আছে, এবং ওটা তো হচ্ছে যে তোর ভেতরের দিকের ভিউটা। এবং যদি স্ত্রী জননতন্ত্রের যে মানে যেটাকে আমরা বহি অংশ বলবো, স্ত্রী জননতন্ত্রের বহি অংশটাকে আমরা এরকম ভাবে দেখতে পারি, ছবিটা এরকম ভাবে দেখতে পেতে পারি। এই দেখ, এইটা একটা লেবিয়া মেজরা, এইটা একটা লেবিয়া, দুটো অংশকে আমি একটু পয়েন্টিং করে দিচ্ছি। এইটা হচ্ছে দেখ লেবিয়া মেজরা, এটা হচ্ছে লেবিয়া মেজরা, তার ভেতরে এইটা একটা লেবিয়া মাইনরা, এটা একটা মানে লেবিয়া, তার ভেতরে এই অংশটাকে বলা হচ্ছে লেবিয়া মাইনরা, এই অংশটাকে বলা হচ্ছে ক্লিটোরিস, যেটাকে ফিমেল পেনিস বলা হয়। তার নিচে দেখ এই অংশটাকে বলা হচ্ছে ইউরেথ্রাল ওপেনিং, মানে মূত্রত্যাগের জন্য। তার নিচে এই ছিদ্রটাকে হচ্ছে যোনি ছিদ্র বলা হয়, যেটাকে ভ্যাজাইনা বলা হয়। ভ্যাজাইনাই হচ্ছে তোর হাইমেন দ্বারা পর্দাবৃত অংশ, এখানে ম্যাক্সিমাম ক্ষেত্রে থাকে, কখনো কখনো নাও থাকতে পারে। এনসিইআরটিতে একটা কথাও বলা আছে দেখবি, আমি এটা ডিটেলস ক্লাসে পড়িয়েছিলাম, যে হাইমেন ইজ নট অ্যান প্রপার ইন্ডিকেটর অফ চ্যাস্টিটি। কথাটার মানে কি একটু কমেন্ট সেকশনে জানা। আর তার নিচে আছে দেখ বার্থোলিন গ্রন্থি, এটা থাকে, আর এখানে আছে অ্যানাস বা পায়ুছিদ্র। তো এইটা হচ্ছে বহির আকৃতি। ভালভাটাকে তুই যদি দেখিস তাহলে বাইরে থেকে এরকম তুই দেখতে পাবি। আমি তখন যে কথাটা বললাম এখানেই সেই ছবিটা একবার আমি দেখিয়ে দিয়েছি, ঠিক আছে। এরপর দেখ এই যে অংশগুলো আমি বললাম, ঠিক আছে, এই যে অংশগুলো আমি বললাম, এই অংশগুলোর মধ্যে এদেরকে আমরা যদি একটু মানে তুলনা করি আর কি, মানে যেটাকে আমরা সমস্তঙ্গ পড়েছিলি না মাধ্যমিকে, তো ওই টাইপের আর কি, ওরকম ভাবে আমরা যদি একটু তুলনা করি, স্ত্রীদের যেটা ডিম্বাশয়, পুরুষদের সেটাই শুক্রাশয়, স্ত্রীদের যেটা ডিম্বাণু, পুরুষদের সেটা শুক্রাণু, স্ত্রীদের যেটাকে আমরা লেবিয়া মেজরা বললাম, পুরুষদের সেটাই স্ক্রোটামের সাথে তুলনা করা যেতে পারে। স্ত্রীদেরকে যেখানে আমরা লেবিয়া মাইনরা বলছি, সেটা পুরুষদের ক্ষেত্রে, ছেলেদের ক্ষেত্রে পেনাইল ইউরেথ্রার সাথে তুলনা করা যেতে পারে। ক্লিটোরিস যেটাকে বলছি, সেটাকে আমি আগেই বলেছি, পেনিস বা গ্লান্স পেনিসের সাথে ছেলেদের তুলনা করা যেতে পারে। আর মেয়েদের বার্থোলিন গ্রন্থির সাথে ছেলেদের বাল্ব ইউরেথ্রাল গ্রন্থিকে তুলনা করা যেতে পারে। দেখ, এবার হচ্ছে গ্যামেটোজেনেসিসটা আমরা চলে আসবো। দেখ, শুক্রাণু তো তৈরি হচ্ছে, শুক্রাণু তৈরিকে স্পার্মাটোজেনেসিস বলে, ডিম্বাণু তৈরিকে উজেনেসিস বলে। কিন্তু শুক্রাণু তৈরি যখন হয়, শুক্রাণুটা কোথায় খরিত হয়? খরিত হচ্ছে, এটা মনে রাখবি যে সেমিনিফেরাস টিউবিউলসে, এটা থেকে অনেক সময় বা সেমিনিফেরাস নালিকাতে, এখান থেকে অনেক সময় এমসিকিউ দেয়। আর শুক্রাণুটা তোর ম্যাচিওর হয়, মানে শুক্রাণুটা পরিণতি কোথায় হয়? শুক্রাণুর পরিণতি হয় তোর হচ্ছে এপিডিডাইমিস, এটা একটু মনে রাখবি, ঠিক আছে। এপিডিডাইমিসে
একটু মনে রাখবি। আচ্ছা, এবার দেখ আমরা চলে আসবো স্পারমাটোজেনেসিস আর উজেনেসিসের যে শব্দচিত্র, সেইটা আমি তোদেরকে দেখাবো। এখানে এই শব্দগুলো পাবি। স্পারমাটোগোনিয়া, নামের শেষে গনিয়া থাকলে সেটা সবসময় 2n বা ডিপ্লয়েড হয়, এটা মনে রাখবি। আর মানে স্পারমাটোজেনেসিস ইউজেনেসিসে মিওসিস হয়, এটা পরিষ্কার বুঝতেই পারছিস। এদের ক্ষেত্রে মিওসিস খুব গুরুত্বপূর্ণ ঘটনা, এবং যদিও এখানে মাইটোসিসও হয় এবং মিওসিসও হয়। স্পার্মিওজেনেসিস কাকে বলা হচ্ছে, যে স্পার্মাটিড রূপান্তরিত হয়ে তোর হচ্ছে যে হ্যাপ্লয়েড এবং স্পার্মাটোজোয়া বা শুক্রাণুতে পরিণত হয়, ওই পদ্ধতিটাকে মানে স্পার্মিওজেনেসিস আমরা বলছি। স্পার্মিওজেনেসিস আমরা বলছি, ঠিক আছে। শুক্রাণু গঠনটাকে যদি তুই একটু দেখিস, দেখ এখানে আমি একটা ছবি দেখানো হয়েছে, যে ছবি দেখলে এখানে মস্ত হেড থাকবে, অ্যাক্রোজোম থাকবে। তো অ্যাক্রোজোমের এখানে প্রচুর উৎসেচক থাকবে, সেই উৎসেচকগুলোর নাম আমি ডিটেলস ক্লাসে পড়িয়েছিলাম। উৎসেচকগুলোর নামগুলো একবার দেখে নিবি। মধ্যাংশে মিডল পিস থাকবে এবং সেখানে মাইটোকন্ড্রিয়া থাকে, এবং লাস্টে টেল বা লেজ অংশটা থাকে। এটা হচ্ছে যে দ্রুত মানে শুক্রাণুটা স্ত্রী জননতন্ত্রের মাধ্যমে দ্রুত এগিয়ে যেতে পারে এটার সাহায্যে। এই হচ্ছে শুক্রাণুর একটা ছবি, যেটা আমি দেখালাম। শুক্রাণুর একটা ছবি। এখানে কিছু কিছু শব্দ আমি পড়িয়েছিলাম, যেমন ধর নেবেন কার্ড, যখন ডিটেলস ক্লাস পড়িয়েছিলাম, ওইগুলো একটু দেখে রাখবি। আচ্ছা, এবার হচ্ছে যে স্পারমাটোজেনেসিসের যে টোটাল স্পারমাটোজেনেসিস আর উজেনেসিসের একটা মেন পার্থক্য আছে। স্পারমাটোজেনেসিস হচ্ছে ধর মানে একটা স্টেশনে ট্রেনে চাপলি, আর হচ্ছে যে তুই ডাইরেক্ট অন্য একটা স্টেশনে নামলি, তুই সেকেন্ড স্টেশনেই যাওয়ার কথা ছিল, মানে একবার ট্রেনে চেপে ডাইরেক্ট চলে গেলে। উজেনেসিসটা হচ্ছে একবার ট্রেন চাপলি, মাঝে একবার তোকে ট্রেন পাল্টাতে হলো, দিয়ে একটু বাসে গেলি, মানে এরকম ব্রেক জার্নি করে করে হয়, সেটা হচ্ছে উজেনেসিস, ঠিক আছে। উজেনেসিস, ঠিক আছে। এবার এইখানে উজেনেসিসের এখানে দেখ পোলার বডি ওভিউলেশন, যেটা একবার বলা আছে, এটা একবার তুই পড়ে নিতে পারিস। আমি তোকে এবার একটু এই ছবিটা দিয়ে একটু বোঝানোর চেষ্টা করব। স্পারমাটোজেনেসিসটা একদম স্ট্রেট হবে। দেখ স্পারমাটোগোনিয়া বয়ঃসন্ধিকালে শুরু হয়, প্রথমে মাইটোসিস হবে, কিন্তু একটু খেয়াল রাখবি, প্রথমে কিন্তু অবশ্যই মাইটোসিস হবে। মাইটোসিস হওয়ার পর দেখ প্রথমে তোর হচ্ছে যে প্রাইমারি স্পারমাটোসাইট তৈরি হচ্ছে, যেটাকে প্রাথমিক স্পর শুক্রাণু বলা হচ্ছে। তারপর সেখান থেকে মিওসিস 1 হচ্ছে, মিওসিস 1 হয়ে সেকেন্ডারি স্পারমাটোসাইট তৈরি হচ্ছে। দেখ মিওসিস 1 হয়ে সেকেন্ডারি স্পারমাটোসাইট তৈরি হচ্ছে, সেকেন্ডারি স্পারমাটোসাইটে এখানে মিওসিস 2 হচ্ছে, যে সেখান থেকে স্পারমাটিড তৈরি হচ্ছে, সেখান থেকে বিভেদীকরণের মাধ্যমে স্পারমাটোজোয়া বা পরিণত স্পার্ম বা শুক্রাণু তৈরি হচ্ছে। অপরদিকে তুই যদি উজেনেসিসটাকে একটু দেখিস, তোকে তুলনা করি উগোনিয়া বা স্পারমাটোগোনিয়া দুটোই তোকে হচ্ছে 2n, আমি তোকে আগেই বলেছিলাম। কিন্তু এর পরের যে ধাপগুলো আছে, মানে এই শেষের যে ধাপগুলো, এগুলো সব হ্যাপ্লয়েড হয়ে যায়, এন হয়ে যায়, ঠিক আছে। কি হয় এটা হচ্ছে যে প্রথমে তোর হচ্ছে যে প্রাথমিক পরডিম্বাণু তৈরি করে, মানে প্রাইমারি উসাইট তৈরি করে। প্রাইমারি উসাইটটা এবার হচ্ছে যে মিওসিস 1 করবে। মিওসিস 1টা সে কিন্তু মানে মিওসিস 1 এর প্রোফেজ 1 এর ডিপ্লোটিন উপদশায়, মিওসিস 1 এর প্রোফেজ 1 এর ডিপ্লোটিন উপদশায় সেটা কিন্তু বন্ধ হয়ে যায়। কতদিন বন্ধ থাকে? যতদিন না তার বয়ঃসন্ধি হচ্ছে। বয়ঃসন্ধি হওয়ার পর তারপর প্রতি মাসে সেটা হচ্ছে যে ওই ডিপ্লোটিন উপদশা থেকে মেটাফেজ 2 পর্যন্ত গিয়ে আবার বন্ধ হয়ে যায়, যেটা হচ্ছে তোর গৌণ পরডিম্বাণু তৈরি হয়, তারপর সেখান থেকে ডিম্বাণু তৈরি। এগুলো নিশ্চয়ই তোদের পড়া আছে। আমি মানে 20 মিনিটের ক্লাসে টোটালটা বলছি। এই প্রসঙ্গে আবারও বলে রাখি, কারোর যদি কোনো ক্লাসে বুঝতে অসুবিধা হয় বা ডিটেলসে জানার ইচ্ছা থাকে, তোরা আমাদের ডিটেলস ক্লাস চলছে আমাদের অ্যাপে, তোরা জয়েন করতে পারিস। তারপর আমরা চলে আসবো যে এটা হচ্ছে রজস চক্রের বিভিন্ন পর্যায় ও হরমোনের প্রভাব। এটা কিন্তু মনে রাখবি যে এখানে 4টে দশা থাকে, যেটাকে আমরা রজস চক্র বলি মেয়েদের ক্ষেত্রে। এটা মোটামুটি গড়ে 28 দিন মতো হয়। 28 দিনের মধ্যে প্রথম 1 থেকে 5 দিন হচ্ছে রজস্রাবীয় দশা, যেটাকে মেনস্ট্রুয়াল ফেজ বলা হয়। এই সময়ই রক্তক্ষরণ হয়, যোনিপথে রক্তক্ষরণ ঘটে। তারপরে 6 থেকে 13তম দিন পর্যন্ত হচ্ছে তো প্রাথমিক ডিম্বথলির বৃদ্ধি ঘটে, যেটাকে ফলিকুলার দশা বলা হচ্ছে। থার্ড স্টেজে হচ্ছে ওভিউলেশন দশা। ওভিউলেশন দশা কি? এটা মোটামুটি 14তম দিনে হয়। এই সময় এলএইচ হরমোনটা প্রচুর বেড়ে যায়, এফএসএইচও বেড়ে যায়। এই সময় কিন্তু তোর গ্রাফিয়ান ফলিকল ফেটে গিয়ে তোর হচ্ছে যে ডিম্বাণুটা বা ওভামটা হচ্ছে বেরোয়। যদিও এখানে ডিম্বাণু বলা হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি এটা সেকেন্ডারি উসাইটটা বেরোয়, ঠিক আছে। আর লাস্ট স্টেজে কি হচ্ছে 15 থেকে 28তম দিনের মধ্যে কর্পাস লিউটিয়াম বা সেখান থেকে প্রোজেস্টেরন হরমোন তোর হচ্ছে যে প্রোজেস্টেরন হরমোন ক্ষরণ হয়। এবার যদি ধর ফার্টিলাইজেশন যদি না হয় মানে নিষেক যদি এই সময় না হয়, নিষেক যদি এই টোটাল এই পিরিয়ডটার মধ্যে না হয়, তাহলে কিন্তু সেটা আবার কিন্তু পরের মাসে নেক্সট পিরিয়ড শুরু হয়ে যাবে। আদারওয়াইজ এটা এই মানে তোর হচ্ছে যে কর্পাস লিউটিয়ামটা কিন্তু কন্টিনিউ হবে। এই লিউটিয়াল দশা থেকে একটা প্রশ্ন এসেছিল নিট 2019-এ, আর এই টোটাল দশাটা কোনটার পর কোনটা লিখতে দিয়েছিল, পরপর সাজিয়ে একটা সজ্জা, এমসিকিউ জানিস যে সজ্জা বিন্যাস টাইপের প্রশ্ন আসবে, এরকম একটা প্রশ্ন কিন্তু এসেছিল গত বছর অরিজিনাল এইচএস সেম 3 পরীক্ষা 26, মানে এই বছরের যে সেম 3 পরীক্ষাটা হয়েছিল। এরপর চলে আসবো, দেখো ওইটাকে একটা হরমোন ফর্মে দেখানো হয়েছে যে এলএইচ এফএসএইচ এই সময়টা বেড়ে যায় 14তম দিনে,
প্রোজেস্টেরনটা শেষের দিকে বাড়ে, আর ইস্ট্রোজেনের পিকটা দেখতে পাচ্ছিস, এই যে এই কালারটা হচ্ছে ইস্ট্রোজেনের পিক দেখতে পাচ্ছিস আশা করি। তো এবার যেখানটা চলে আসবো যে দেখ যে তার মানে শুক্রাণু নির্গত হলো, দিয়ে ডিম্বাণুর কাছে চলে গেল, এরকম অবস্থায় তারপর হচ্ছে নিষেক হয়, তাহলে শুক্রাণু কি হয়, ডিম্বাণুর জোনা পেলুসিডার সংস্পর্শে আসে এবং অন্যান্য শুক্রাণুর প্রবেশটা সেখান থেকে বাধা পায়। যে একটা এখানে দুটো ব্লক দেখা যায়, একটাকে বলা হয় ফাস্ট ব্লক অফ পলিস্পার্মি আর একটাকে বলা হয় স্লো ব্লক অফ পলিস্পার্মি, ঠিক আছে। তারপরে ক্লিভেজ ও মরুলা হয়, ক্লিভেজ ও মরুলা এগুলোর মাধ্যমে 2, 4, 8, 16 এই কোষের মরুলা তৈরি হয় এবং তারপর হচ্ছে যে মোটামুটি সপ্তম দিনের মাথায় এটা হচ্ছে রোপণ হয়। কোথায় রোপণ হয়, মানে ধর মনে কর ফ্যালোপিয়ান নালীতে নিষেক হওয়ার পর সেটা মোটামুটি বলতে পারি সপ্তম দিনের মাথায় তোর হচ্ছে যে এন্ডোমেট্রিয়ামে রোপণ হয়, এন্ডোমেট্রিয়ামে সেটা কিন্তু রোপণ হয়, এটা নিশ্চয়ই তোরা জানিস। আচ্ছা, এন্ডোমেট্রিয়ামে তোর হচ্ছে যে রোপণ হয়, এটাই এখানে এই ব্লাস্টোসিস্টের রোপণ এই জায়গাটায় দেখানো হয়েছে, এটা হচ্ছে এন্ডোমেট্রিয়াম স্তর, এইখানটা রোপিত হচ্ছে, এইটা হচ্ছে ব্লাস্টোসিস্টের ছবি, এটা দেখলেও তোর নিশ্চয়ই মনে থেকে যাবে। আচ্ছা, এরপর চলে এলাম যে আস্তে আস্তে ধর রোপণ হওয়ার পর ধর তার বয়স বাড়ছে, 1 মাস 2 মাস এরকম থেকেও প্রশ্ন আসতে পারে যে কি কি অঙ্গ বাচ্চাটার দেহে গঠিত হয়। মেনলি মনে রাখবি, খুব সুন্দর একটা ট্রিক শিখিয়ে দিচ্ছি, তোর হার্ট কটা আছে, তোর একটা হার্ট আছে, তাই তো, তাহলে তোর হৃৎপিণ্ড একটা আছে, মানে তোর হার্ট তৈরি হয়েছিল প্রথম মাসে। তোর হাত কটা আছে, দুটো আছে, তাই তো, তাই তোর হাত বা পা অর্থাৎ তোর লিম্ব তৈরি হয়েছিল দ্বিতীয় মাসে, ঠিক আছে, দ্বিতীয় মাসে। আর ভ্রূণ দেখবি মানে প্রথম নড়াচড়া করে, এসে বলে না হাই ফাইভ, হাই মা আই এম কামিং, এরকম ভাবে ধর সে বলতে শুরু করে, কবে থেকে বলতে অ্যাকচুয়ালি শুরু করে না, এটা মনে রাখার ট্রিক্স বলে বললাম, হাই ফাইভ যেটাকে বলতে পারি আমরা, মানে অর্থাৎ সে নড়াচড়া শুরু করে পঞ্চম মাসে। এবং পঞ্চম মাসে আরো একটা ঘটনা ঘটে, যেটা না থাকলে হয়তো পৃথিবীর সমস্ত সেলুন টেলুন বলে কিছু থাকতো না, অর্থাৎ চুল তৈরি হতে শুরু হয় 5th মান্থে, ঠিক আছে, মাথায় চুল টুল দেখা যায় ইত্যাদি ইত্যাদি, ঠিক আছে। এবং এই সময় মনে রাখবি যে মানে এই প্লাজেন্টা হচ্ছে নাভিরজ্জুর মাধ্যমে আম্বিলিকাল কর্ডের মাধ্যমে ভ্রূণকে পুষ্টি ও অক্সিজেন দেয়, এবং তার সাথে কি কি হরমোন ক্ষরণ হয়, এখান থেকে প্রশ্ন আসে, এগুলো আগে নিটে অনেকবার প্রশ্ন এসেছে, HCG, HPL, রিল্যাক্সিন এগুলো কিন্তু ক্ষরণ করে, এবং যে কোনো মুহূর্তে মানে এইচএসেও কিন্তু আসতে পারে। এই হচ্ছে দেখ টোটাল বাচ্চার যে ডেভেলপমেন্টটা একটা ছোট্ট স্লাইডের মাধ্যমে আমি এখানে বুঝিয়ে দিয়েছি, এটাকে একবার তোরা দেখতে পারিস। এরপর চলে আসবো যে গর্ভাবস্থার শেষ পর্যায়ে কি হবে, বাচ্চাটা যখন ডেলিভারি হবে, তো যেটাকে আমরা প্রসব প্রক্রিয়া বা পার্টুরিশন বলি, প্রায় 9 মাস বলা হয়, মানে 9 মাস 10 দিন মতো বলা হয়। ওই যে সাহিত্যে টাইতে বলে না যে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, ওটা একটা উল্টোপাল্টা ভুলভাল কথাবার্তা। 9 মাস 10 মানে 10 মাস 10 দিন নয়, অ্যাকচুয়ালি সেটা 9 মাস 10 দিন, ঠিক আছে, 280 দিন মতো আর কি। তো এটা একটা জটিল স্নায়বিক প্রক্রিয়া দ্বারা এটা চালিত হয়, এবং এটা ফিটাল ইজেকশন রিফ্লেক্স এই সময় দেখা যায়, এবং এই সময় এই অক্সিটোসিন হরমোনের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। অক্সিটোসিন হরমোন ক্ষরণকে তোর হচ্ছে মায়ের পিটুইটারি থেকে অক্সিটোসিন হরমোন ক্ষরণের উদ্দীপিত হয়, যা জরায়ুর তীব্র সংকোচন ঘটায় এবং বাচ্চাটা ডেলিভারিটা সহজ হয়, ঠিক আছে। এই প্রসঙ্গে তোদেরকে আমি বলবো, এই যে ধর তোরা শুনিস যে নর্মাল ডেলিভারি এবং সিজারিয়ান ডেলিভারি, এই প্রসঙ্গে তোদের কি কোনো আইডিয়া আছে? দুটোর কি পার্থক্য একটু কমেন্টে লিখে জানাতো, দেখি কে পারিস। তারপর যেখানটা চলে আসবো, এই দেখ, এইটা হচ্ছে যে এরপর কি হবে, এরপর হচ্ছে যে দুগ্ধক্ষরণ হবে। এইবার এইটাও হচ্ছে মায়েদের দেহে যে স্তন গ্রন্থির এই সময় যে বিকাশ ঘটে, মেয়েদের দেহে যে স্তন গ্রন্থির বিকাশ ঘটে, যে উডবি মা হতে চলেছে, তো স্তন গ্রন্থির মধ্যে বেশ কিছু অংশ থাকে যেগুলোকে তোরা এই ম্যামাল কথাটার মাধ্যমে মনে রাখতে পারিস। ম্যামাল কথাটা, ঠিক আছে, ম্যামাল মানে কি, এটা হচ্ছে ম্যামারি লোব, তারপর আছে ম্যামারি অ্যালভিওলি গুলো মিলে কি তৈরি করছে, ম্যামারি টিউবিউল, অনেকগুলো ম্যামারি টিউবিউল মিলে তৈরি করছে ম্যামারি ডাকটিউল, সেখান থেকে তৈরি হয় অ্যাম্পুলা, সেখান থেকে তৈরি হয় ল্যাক্টিফেরাস নালী, এবং এই ল্যাক্টিফেরাস নালীর মাধ্যমে দুগ্ধক্ষরণ ঘটে। এই ম্যামাল একটা শর্ট ট্রিক্স এখানেও একটা শিখিয়ে দিলাম, ম্যামাল কথাটা মনে রাখতে পারিস, ম্যামারি লোব, সেখান থেকে ম্যামারি অ্যালভিওলি, সেখান থেকে ম্যামারি টিউবিউল, সেখান থেকে ম্যামারি ডাকটিউল, সেখান থেকে ম্যামারি অ্যাম্পুলা, সেখান থেকে ল্যাক্টিফেরাস ডাক্ট। খুব সুন্দর একটা ট্রিক শিখিয়ে দিলাম, এইভাবে তুই মনে রাখতে পারিস, এইভাবে দুগ্ধক্ষরণ হয়। এটাও কিন্তু সজ্জা বলে তোকে এমসিকিউ আসতে পারে, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমাদের সামারি, এইভাবে তুই একবার এটাকেও দেখে নিতে পারিস, এইটার মাধ্যমে যেটা বললাম। তাহলে আশা করি এই 20 মিনিটের মধ্যে টোটাল চ্যাপ্টারটাকে একবার খুব ইন শর্ট একটা খুব সুন্দর রিভিশন করে দিলাম। এরকম ভাবে অন্যান্য চ্যাপ্টার গুলো আনবো, তোরা চাস কিনা সেটা কমেন্টে লিখে জানা, এবং আমাদের অ্যাপে যারা ভর্তি হতে, এবং এখানে এইটাও তুই একটু দেখতে পারিস, এইটাও বলতে এটা হচ্ছে যে তোর হচ্ছে যে আমাদের যে স্পারমাটোজেনেসিস আর উজেনেসিসের যে
স্পারমাটোজেনেসিস এবং ওজেনেসিস যে হরমোনাল কন্ট্রোল, সেটা আমি এখানে দেখিয়ে দিয়েছি, এটা একবার দেখে নিতে পারিস। এইটাও কিন্তু সেম 3 2026-এ এইটা থেকে প্রশ্ন এসেছিল, হাইপোথ্যালামাস থেকে অগ্রপিটুইটারি, সেখান থেকে লেডিক কোষ, সার্টোলিক কোষ, লেডিক কোষ থেকে টেস্টোস্টেরন ক্ষরণ হয়, সার্টোলিক কোষ থেকে এবিপি, এসএমএফ আর ইনেবিন ক্ষরণ হয়, যারা স্পারমাটোজেনেসিসকে নিয়ন্ত্রণ করে। মেয়েদের ক্ষেত্রে হাইপোথ্যালামাস, সেখান থেকে অগ্রপিটুইটারি, সেখান থেকে দুটো হরমোন এফএসএইচ আর এলএইচ। এফএসএইচ ডিম্বথলি থেকে উদ্দীপিত করে ইস্ট্রোজেন ক্ষরণ করে, এলএইচ কর্পাস লিউটিয়ামকে উদ্দীপিত করে ইস্ট্রোজেন আর প্রোজেস্টেরন ক্ষরণ করে। যখন এদের পরিমাণ বেড়ে যায়, তখন এরকম ভাবে নেগেটিভ ফিডব্যাক দেয় হাইপোথ্যালামাস। ঠিক আছে, তাহলে তোরা চাইলে এই পিডিএফটা আমি ফ্রিতে আপলোড করে দেবো। কিভাবে তোরা পাবি? বায়ো ইউজার দেবাংশ অ্যাপটা ডাউনলোড করবি, আমাদের এই ভিডিও ডেসক্রিপশনে তুই লিঙ্ক পেয়ে যাবি, বা প্লে স্টোরে গিয়ে সার্চ করলে হবে, সেখানে চলে যাবি, লগ ইন করবি, ইউজ অ্যানাদার মেথড করবি, বা হোয়াটসঅ্যাপ দিয়েও করতে পারিস, নিজের নাম্বার দিয়ে লগ ইন করবি, ওটিপি আসবে, ওটিপি আসার পর সেখানে ফ্রি এইরকম ভাবে দেখ চলে, এই অ্যাপটা এরকম দেখতে লাগবে, ওই জায়গাটা ক্লিক করে ফ্রি মেটেরিয়াল সেকশনে চলে যাবি। ফ্রি মেটেরিয়াল সেকশনে গিয়ে দেখবি থার্ড সেম, এবং এখানে বায়ো এক্সপ্রেস T20 ফোল্ডারে এটাকে আপলোড করে দেওয়া আছে, তোরা এটাকে ডাউনলোড করে নিতে পারিস। এবং এর পাশাপাশি আমাদের ক্লাস 12-এর ক্লাস তো চলছেই, গোটা বছরের জন্য 999 টাকা, সপ্তাহে 2 দিন করে লাইভ ক্লাস হয়, তোরা সেখানে জয়েন করতে পারিস। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাস। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।